রাজশাহীর গোদাগাড়ীতে ঘিরে রাখা বাড়ি থেকে বেরিয়ে আত্মঘাতী বিস্ফোরণে ৫ জঙ্গি নিহত, গুলিবিদ্ধ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু, ৪ পুলিশ আহত। শ্রমজীবী ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। শপথ নিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। আগামী সংসদ নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, প্রস্তুতি শুরু করেছে প্রধান দুই রাজনৈতিক দল, অন্তর্কোন্দল নিয়ে শঙ্কা। ৬ বছরেও সুরাহা হয়নি আমিনবাজারে ডাকাত সন্দেহে ৬ ছাত্র হত্যা মামলার। সাক্ষী উপস্থিত না হওয়ায় বাড়ছে সময়, হুমকি দিচ্ছে আসামিরা, অভিযোগ নিহতের পরিবারের। এবং কাজের ধীর গতিতে অনিশ্চয়তায় ঢাকা চট্টগ্রাম রেল রুটের ডাবল লাইনের ভবিষ্যৎ। প্রকল্প পরিচালকের নানা অজুহাত, পুরো প্রকল্প ঝুলে যাওয়ার আশঙ্কা বিশেষজ্ঞের। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানা থেকে বেরিয়ে আত্মঘাতী বিস্ফোরণে এক নারী সহ ৫ জঙ্গি নিহত হয়েছে। অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিন, আহত হয়েছেন আরো ৪ জন। এক নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে ঘটনায়। বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর বাড়ির ভেতরে অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নিরাপত্তার খাতিরে পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার ভোরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেনিপুর গ্রামের মাঠের মাঝে একটি টিন শেড বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছে পাশের একটি পুকুর থেকে বাড়িটি লক্ষ্য করে বিশেষ কায়দায় পানি নিক্ষেপ করতে থাকে। আহ্বান জানানো হয় আত্মসমর্পণের। এ সময় বাড়ির ভেতর থেকে দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ২ শিশুকে নিয়ে বাড়িটি থেকে বের হয়ে আসে এক নারী। কিছুক্ষণ পর হঠাৎ বাড়ি থেকে আরো কয়েকজন বেরিয়ে এসে খোলা মাঠে দাঁড়িয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই ৫ জঙ্গি নিহত হয়। এ সময় ফায়ার সার্ভিসের এক কর্মী গুলিবিদ্ধ হন এবং আহত হন পুলিশ ও ফায়ার সার্ভিসের আরো ৪ জন। ৫০ থেকে ৬০ ফিট আমরা দূরে থেকে পানি মারছিলাম, আমরা আমাদের পিপি সব নিয়ে পানি মারছিলাম, কিন্তু ওই পানি আহুত দিয়ে ওরা কিন্তু দৌড়িয়ে আসছে আমাদের কাছে। সাইডে পুলিশও ছিল আমাদের, হ্যাঁ সাইডে পুলিশ ছিল, কিন্তু আমাকে আগে কিন্তু মেরেছে, ওই ফালা মেরছে। বোম ডিসপোজাল টিম না আসা পর্যন্ত ভিতরে ঢুকতেছি না, যার জন্য আমরা এখনো সাংগুন হয়তো বলতে পারতেছি না ওই বাড়ির ভিতরে আরো কেউ আছে কিনা আর মৃতের সংখ্যা সঠিক কত। তবে আমরা ৪টা ডেড বডি পড়ে থাকতে দেখতেছি দূর থেকে। আমাদের মানে তাদের ব্লেস্ট তারা বাস্ট করে তারা আত্মঘাতী হামলায় তারা মৃত্যুবরণ করছে। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিন মারা যান। এ পর্যন্ত প্রাইমারি চিকিৎসা আমরা এখানে ২ জনকে দিয়ে তাদেরকে ওয়ার্ডে ভর্তি করছি, আর একজন খুবই খারাপ, ২ জন খুবই খারাপ ছিল, এনওডিতে ভর্তি করছি। পরে টিকিট ওদের কনফার্ম করা হয়েছে এবং ওয়ার্ডে যাওয়ার পর আব্দুল মতিন সাহেব নামে একজন মারা গেছেন। বাড়িটিতে সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে বসবাস করত বলে জানিয়েছে এলাকাবাসী। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাজ্জাদ তার বাসা ছিল আগে মাছমারা, পরে 2 মাস আগে এখানে বাসা করেছে, কিন্তু সে যে কি ধরনের কি কেউ এটা গতিবিধি তার আচার আচরণ আমরা খেয়াল করতে পারিনি। সাজ্জাদ এবং তার ছেলে আলামিন এবং তার বউ বেলি তারাকে ওই স্পট ডেটে তারা মৃত্যুবরণ করে। বিভীষিকাময় অবস্থা, এলাকার লোকজনও ভয় পাচ্ছে, খুব ভয়ঙ্কর ব্যাপার। জঙ্গি আস্তানা থেকে বের হয়ে আসা নারীর সঙ্গে থাকা 2 শিশুকে কৌশলে উদ্ধার করেছে পুলিশ। পরে ওই নারী পুলিশের কাছে আত্মসমর্পণ করে। সময় সংবাদ, রাজশাহী। দেশে বিদেশে কাজ করতে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি কলকারখানার যেন ক্ষতি না হয় সে ব্যাপারে মালিক শ্রমিক উভয়কেই সজাগ থাকার আহ্বান জানান। যারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কল্যাণের জন্যই কিন্তু এই স্বাধীনতা। কাজে আওয়ামী লীগ যখনই সরকার এসেছে সবসময় সাধারণ মানুষের কল্যাণের জন্যই কাজ করেছে, কারণ আমাদের রাজনীতি হচ্ছে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য। শিল্প প্রতিষ্ঠানে শান্তি উৎপাদন ও নিশ্চয়তা করতেও আমরা সবসময় তৎপর, কারণ শিল্পায়ন ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না। আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা
কাজ করে যাচ্ছি। সেই সাথে সাথে আমাদের দেশের উন্নয়ন এবং উৎপাদনের সঙ্গে যারা সরাসরি জড়িত বা দেশ গঠনে যারা জড়িত, যারা শ্রম দিচ্ছে, যারা খেটে খাচ্ছে, তাদের ভাগ্য পরিবর্তন বা তাদের কাজের কর্মস্থানের নিরাপত্তা এবং তাদের পরিবারের যাতে অন্তত একটু সহায়তা পায় কোনো বিপদ আপদে, সেটাই আমাদের মূল লক্ষ্য। কাজে আমরা এই শ্রমজীবী মানুষের কল্যাণের দিকে বিশেষভাবে দৃষ্টি রেখে এই সকল পদক্ষেপ নিয়ে থাকি এবং কাজ করে যাচ্ছি। শপথ নিলেন কুমিল্লার নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র সাক্কুকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। ইতোমধ্যেই বিভিন্ন সভা সমাবেশে অঙ্গীকারনামা তুলে ধরেছেন আওয়ামী লীগ সভাপতি ও বিএনপির চেয়ারপারসন। দুটি দলের নীতি নির্ধারকরা বলছেন, ভেতরে ভেতরে ইতোমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়াও। তবে নির্বাচনী পদ্ধতি নিয়ে দ্বিমত পোষণ করলেও দুটি দলই শঙ্কায় আছে দলীয় অন্তর্কোন্দল নিয়ে। মাহমুদ রাকিবের রিপোর্ট। বর্তমান সরকারের 5 বছর মেয়াদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের বাকি এখনো 1.5 বছরেরও বেশি। তবে ইতিমধ্যে দেশের সব মহলে শুরু হয়েছে আসছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা জল্পনা কল্পনা। তাই ভেতরে ভেতরে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিও। নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিএনপি আন্দোলন সংগ্রামের সক্রিয় নেতাদের গুরুত্ব দিলেও আওয়ামী লীগের চোখ সংসদ সদস্যদের বিগত বছরগুলোর আমলনামার দিকে। গ্রহণযোগ্য প্রার্থী আমরা অ্যাসেসমেন্ট করছি, কোথাও কোথাও হয়তো এর একটা ঘাটতি আছে বা প্রত্যেকেরই পারফরমেন্সের তালিকা নেত্রীর কাছে আছে। জনগণের কাছে যে প্রার্থী গ্রহণযোগ্য তাকেই আমরা মনোনয়ন দেব। আমরা গ্রহণযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার চেষ্টা করব। অবশ্যই জনসম্পৃক্ততা তো অবশ্যই, দলের প্রতি তাদের আনুগত্য, আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা। আওয়ামী লীগ মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব ঐক্যবদ্ধতা দলকে বিএনপি থেকে এগিয়ে রাখলেও আগামী নির্বাচনে তাদের ডোবাতে পারে বিশৃঙ্খল তৃণমূল। আর বিএনপির দাবি, তৃণমূলের বিভক্তি থাকলেও তাদের প্রধান শক্তি জনগণই। আমাদের এত বেশি আস্থা জনগণের উপর যে কারণেই দেশে আমরা চাচ্ছি একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হোক। আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, আমরা সেন্ট্রালি অল আর ইউনাইটেড। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীর মধ্যে একটা খাই ভাব, বিশৃঙ্খলা, খারাপ আচরণের কিছু কিছু বিষয় আছে, সেগুলোকে কন্টেইন করতে হবে। বিএনপি কমিটি পুনর্গঠন আমার মনে হয় 1/4 তারা করতে পারে। এবং যে মারামারি প্রকাশ্যে, অনেক নেতাও হেনস্থা হয়েছে। বিএনপি তো এখনো তো হত্যাকাণ্ড শুরু হয় নাই, তো তাদের দলের মধ্যে যে প্রত্যেকদিন হত্যাকাণ্ড চলছে, যেটা বিএনপিতে হচ্ছে সেটাও গ্রহণযোগ্য না। জনগণের কাছে আমাকে একটি পরিচ্ছন্ন স্বচ্ছতার মাধ্যমে আমাকে যেতে হবে, যেটা হচ্ছে এটার সমাধান আমরা দিচ্ছি। নির্বাচনী ব্যবস্থা নিয়েও মুখোমুখি অবস্থানে রয়েছে প্রধান দুই দল। সহায়ক সরকারের বিধান পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে নেই। বাংলাদেশে আমরা কেন গায়ে পড়ে এটা ইন্ট্রোডিউস করতে যাব? কোনো প্রয়োজন নেই। যা কিছু হবে সংবিধান অনুযায়ী। দুনিয়ার কোথাও সংসদ সদস্য থেকে নির্বাচন করা কোনো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নাই। পৃথিবীর যদি কোথাও না থাকে, তাহলে তারা এই কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য রাস্তায় নেমেছিল কি জন্য? ওইটা কি দুনিয়ার কোথাও ছিল? আস্থা ফিরিয়ে আনতে হলে নির্বাচনের 90 দিন আগে তাদেরকে সংসদ থেকে তাদেরকে পদত্যাগ করতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। তবে শেষ পর্যন্ত যে পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হোক না কেন, তাতে যে প্রধান দুই দলই অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের কথায় তা স্পষ্ট। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে চট্টগ্রামের নিচু এলাকা। খাল খনন সহ সমাধানে নেই কার্যকর কোনো উদ্যোগ। বর্ষাকালে ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কায় নগরবাসী। এবং চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত রেকর্ড 15 লাখের বেশি করদাতার রিটার্ন দাখিল। তবে এখনো করের আওতার বাইরে রয়ে গেছেন বেশি আয়ের অনেকেই। ভীতি দূর করার তাগিদ। 6 বছর পেরিয়ে গেলেও সুরাহা হয়নি সাভারের আমিনবাজারে 6 ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা মামলার। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, 92 সাক্ষীর মধ্যে 46 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বাকিরা উপস্থিত না হওয়ায় বিচার শেষ হতে সময় লাগছে।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, অভিযুক্ত আসামিরা জামিনে এসে প্রাণনাশের হুমকি দিচ্ছে। শাফিন জাহিদের রিপোর্ট। 2011 সালের 17 জুলাই শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারের বড়দেশি গ্রামের কেবলারচর নামের এই জায়গায় ঘুরতে এসেছিলেন সিফাত, পলাশ, কান্ত, রহিম, টিপু, ইব্রাহিম আর আলামিন নামের 7 বন্ধু। ভাগ্যের নির্মম পরিহাসে ডাকাত সন্দেহে পেটানো হয় তাদেরকে। সেদিন রাতেই মারা যায় আলামিন ছাড়া বাকি 6 জন। ভাগ্য সহায় তাই প্রাণে বেঁচে ফেরেন আলামিন। 6 বছর পর সেদিনের সেই লোমহর্ষক ঘটনা বলতে গিয়ে এখনো তার চোখে মুখে ফুটে ওঠে আতঙ্কের ছাপ। একদিকে ফিরে রাখা পাই না, কয় দিকে ফিরে বই সামনে দিয়ে ফিরে পিছুতে মারে, পিছুতে ফিরে সামনে দিকে মারে, ডানা কোপ মারে, মানে ডানা হালাই দেওয়ার চেষ্টা মানে আজ কেটে ফেলানোর প্ল্যান প্রোগ্রাম ছিল তাদের। আর সবচেয়ে বড় খারাপ লাগে যখন পোস্টার গুলাতে তাদের ছবিগুলো দেখি একসাথে। অন্য জায়গায় অনেকজন দেখি শিশু নির্যাতন করছে, ওই বিচার হয়ে গেছে। তা আমরা কি শিশু ছিলাম না? আমাদের বিচারটা তো করেনি। আলামিন বেঁচে ফিরলেও ভাগ্যদোষে ঘরে ফেরেনি যারা, তাদের পরিবার আজও বুকে সন্তানের ছবি আগলে রেখেছেন। 6 পরিবারের মা বাবা যেন সন্তানকে খোঁজেন ছবিতে আর বেদনার দীর্ঘশ্বাস ফেলেন, যেখানে একটাই চাওয়া দ্রুত ন্যায় বিচার। 6 বছর হয়ে গেছে, যেই হারে মানে যেই ঢিমাতালে কেস চলতেছে, ওইভাবে বুঝতে পারতাছি না যে বিচার হবে কি হবে না। সন্তানের লাশটা আমি কাঁদে নিছি, আমার ডাইরেক্ট বলে এই মামলা তো আমাদের পকেটে, এসব 6 জন মারছি কি হয়েছে, একজন তো আমার ডাইরেক্ট বলছে সাক্ষীটা দিয়ে আসুক, একটা শুটে করুন, ওর পোলারে মারছি কুবায়া, পরে মারবো একটা গুলি করে। সবকিছু আমাদের পক্ষে। এরা 164 জনে স্বীকার করছে যে আমরা এদেরকে মারছি, এবং কারা কারা মারছে সেগুলোর নাম অন্য লোকেরা বইলা দিছে। 6 কলেজ ছাত্র হত্যার ঘটনায় সে সময় 600 গ্রামবাসীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। এরপর সিআইডির হাত ধরে মামলা আসে র্যাবের হাতে। 2013 সালের 7 জানুয়ারি র্যাব 60 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। একই বছরের 8 জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সময়মতো সাক্ষী না আসায় মামলার বিচার কাজ চলছে ধীর গতিতে। 14 জন আসামি 164 আছে, সেখানে প্রত্যেকের কার কি ইনভলভ সেখানে তারা স্বীকার করে গেছে। আমরা তো আশা করি যদি প্রতি তারিখে এখন সাক্ষীটা রীতিমতো চলে, তাহলে আমরা সর্বোচ্চ হয়তো বছরখানেকের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আশা করি। মামলায় 60 আসামির মধ্যে 46 জন জামিনে, 9 জন পলাতক আর 4 জন কারাগারে রয়েছেন। এছাড়া রাশেদ মিয়া নামে এক আসামি মারা গেছেন। আগামী 21 মে ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলামকে জেরার জন্য দিন ধার্য রয়েছে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। আগামী জুলাই থেকে কার্যকর হতে যাওয়া ভ্যাট আইনে ভ্যাটের হার 15% থেকে কমানো হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সচিবালয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। এ সময় 2018 সালে নির্ধারিত সময়ের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া আগামী বাজেট স্বাভাবিক গতিধারার সর্বশ্রেষ্ঠ বাজেট হবে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আগামী 5 বছরের মধ্যে ভ্যাটদাতার সংখ্যা 5 লাখে উন্নীত করা হবে। এ সময় বিদেশি টিভি চ্যানেলের ল্যান্ডিং ফি 20 কোটি টাকার করার দাবি জানান সম্পাদকরা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের আরও একবার ক্ষমতায় আসা দরকার। সকালে কেরানীগঞ্জের আটিফ হাওয়াল স্কুলে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে, সেজন্য তাদেরকে বেশি করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। ধর্মান্ধদের ঘৃণা করতে হবে, সাম্প্রদায়িক শক্তিকে ঘৃণা করতে হবে, দেশদ্রোহীদের ঘৃণা করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যারা তাদেরকে ঘৃণা করতে হবে। এভাবেই আপনার সন্তানরা, আপনার ছাত্ররা যাতে মানুষ হয়, সেভাবে আপনারা লক্ষ্য রাখবেন। ভূমিদস্যুতা, নদী দখল, এগুলো কি? কাজে এই দখলদারদের, এই দস্যুদের, এই সমাজের শত্রুদের ঘৃণা করতে হবে, এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে সকল ক্ষেত্রে। এই অর্জনগুলোকে যদি ধরে রাখতে হয়, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে হয়, আরেকবার শেখ হাসিনার সরকারের প্রয়োজন। সময় সংবাদে আরো থাকছে, সঠিক সময়ে যত্ন নেয় রাজশাহীর বাগানে এখন থোকায় থোকায় কাঁচা আম। রপ্তানিযোগ্য আম উৎপাদনে ফ্রুট ব্যাগের আমদানি শুল্ক কমানোর দাবি। কাজের ধীরগতির কারণে অনিশ্চয়তায় ঢাকা চট্টগ্রাম রেল রুটের ডাবল লাইনের ভবিষ্যৎ। তবে ধীরগতি নিয়ে প্রকল্প পরিচালকের আছে নানা অজুহাত। তুলে ধরছেন হাওড়া অঞ্চলের বন্যার মতো অসামঞ্জস্যপূর্ণ বিষয়। বিশেষজ্ঞরা
এমন মেগা প্রকল্পে বিকল্প কোনো ব্যবস্থা না রাখাকে দুর্বলতা হিসেবে দেখেছেন। এতে প্রকল্পটি ঝুলে যেতে পারে বলে আশঙ্কা তাদের। খলিলুর রহমানের ক্যামেরায় ঢাকা চট্টগ্রাম রেল রুটের ডাবল লাইন নিয়ে রাশেদ লিমনের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। আমাদের জোরে সোরে কাজ চলছে, আশা করি আগামী 1.5 বছরের মাঝে এই অংশটুকু সম্পূর্ণভাবে নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। মন্ত্রী বলছিলেন লাকসাম আখাউড়া ডাবল লাইনের কাজের অগ্রগতি নিয়ে। ঢাকা চট্টগ্রাম রুটের 320 কিলোমিটার রেলপথের মধ্যে 248 কিলোমিটার পথ এখন ডাবল লাইন। চলছে শেষ ভাগে লাকসাম আখাউড়া ডাবল লাইনের কাজ। সরজমিনে দেখা গেল কাজ চলছে ধীর গতিতে, কোথাও 10টি মেশিনের জায়গায় চলছে একটি, কোথাও আবার কাজই বন্ধ। কাজ তো দেখা যাচ্ছিল, ওইদিকে কাজ বন্ধ, কাজ এরকম কেন চলো তো, আমাদের এইদিক তবুও চলতেছে, ওইদিকে আরো চলে না। শেষ ভাগে এই 72 কিলোমিটারে রয়েছে লুপ ও সাইডিং সহ 184.60 কিলোমিটার ডুয়েল লাইন নির্মাণ ও বিদ্যমান রেল লাইনকে ডাবল গেজে রূপান্তরের কাজ। এছাড়া নতুন ও পুরাতন লাইনে 12টি ব্রিজ ও 47টি কালভার্ট নির্মাণ, যা শেষ করার কথা রয়েছে 2020 সালের জুনের মধ্যে। কাজের এমন ধীরগতির কথা প্রকল্প পরিচালক স্বীকার করে তুলে ধরেন নানা অজুহাত। আর্লি বৃষ্টির কারণে বিভিন্ন জেলায় চলন বিল, হাওর এলাকা পানিতে চলে গেছে, তো এই সমস্ত প্রভাব তো আমার প্রজেক্টেও পড়েছে। দেশের রেলের ইতিহাসে সবচেয়ে বড় এই প্রকল্পে এমন গড়িমসি কাম্য নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এতে করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি সহ সম্ভাবনা রয়েছে নানা জটিলতার। 3/4 বেশি কিন্তু হয়ে গেছে, সেই 3/4 যে রিটার্নটা সেটা কিন্তু আমরা পাচ্ছি না, কারণ এই 1/4 না হওয়া পর্যন্ত। কাজ বুঝে নেওয়া, সেই কাজ ভালোভাবে হচ্ছে কিনা সেগুলো সুপারভাইজ করা, এই সবগুলা মিলে রেলওয়ের সেই জনবল থাকা প্রয়োজন। আপাতত কাজ ব্যাহত হলেও সব শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশ্বাস দিচ্ছেন কর্তৃপক্ষ। সময় এবং বাস্তব অবস্থার তুলনায় আমরা একটু বোধহয় এগিয়ে আছি। আমি মোটামুটি নিশ্চিত যে নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে যাবে। জুলাই 2014-তে শুরু হয় ঢাকা চট্টগ্রাম রুটের ডাবল লাইন প্রকল্পের লাকসাম আখাউড়া অংশের কাজ। বলা হচ্ছে এই ডাবল লাইনের কাজ শেষ হলে গতি আসবে রেলে, অথচ যে গতিতে এই প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে তাতে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে মনে হচ্ছে না। আর তাই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর প্রতি নজরদারি বাড়াতে রেলওয়েকে তাগিদ দিচ্ছে বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আজ পবিত্র শবে বরাত বা ভাগ্য রজনী। ইসলাম ধর্মমতে আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী লাইলাতুল বারাত বা শবে বরাত নামে পরিচিত। এ উপলক্ষে নফল নামাজ, রোজা, জিকির আজকার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা দোয়া করেন আগামী 1 বছরের কল্যাণের। ইসলামী চিন্তাবিদদের মতে এ রাতেই লিপিবদ্ধ করা হয় তকদির বা ভাগ্য।